সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সব ব্যাচগুলোর একত্রে প্রথম বিজ্ঞান ক্লাস, প্রথম কম্পিউটার ক্লাসটা হবে। আজকের ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসটা আরো 10 মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল, যেহেতু মাগরিবের একটা টাইম, সে কারণে আমাদের স্বাভাবিকভাবে একটু লেট হয়েছে। তো আমরা শুরু করব। শুরু করার আগে আমি কয়েকটা বিষয় একটু কনফার্ম হয়ে নেই। সেটা হচ্ছে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা, এই কয়েকটা বিষয় আপনারা কনফার্ম করেন। এরপরে যথাসম্ভব শেয়ার করেন ক্লাসটাতে, যাতে সবাই দেখতে পারে। তারপর আমি আমার মূল ক্লাসে চলে যাব। ওয়ালাইকুম সালাম, সবাইকে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে, অনেকেই কমেন্ট করেছেন। তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। এর মধ্যে আমি একটু দেখে নিই আপনারা কতজন যুক্ত হলেন। আমি চাচ্ছি যে সবাই ক্লাসটাতে অংশগ্রহণ করেন এবং প্রথম থেকে কেউ যাতে বাদ না পড়েন, সেজন্য আমরা 2-1 মিনিট ওয়েট করতে পারি। সবাই যথাসম্ভব শেয়ার করেন। আপনাদের যারা ক্লাসটা করার কথা কিন্তু কোনো কারণে ক্লাসটা নোটিফিকেশন তাদের কাছে যায়নি বা ক্লাসটা তারা পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি তাদেরকে মেনশন করেন যাতে ক্লাসটা খুঁজে পেতে তাদের সহজ হয়। ওকে, অল ক্লিয়ার। তাহলে আমরা আজকে শুরু করব কম্পিউটারের প্রাথমিক কিছু বিষয় নিয়ে। আমাদের আলোচনায় আজকে থাকবে কম্পিউটার কি, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের বিভিন্ন জেনারেশন এবং কম্পিউটার কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে কি কি জিনিস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। এবং এর সাথে সাথে জানবো যে কত ধরনের কম্পিউটার রয়েছে। আমি আজকে আমাদের আলোচনার বিষয়গুলো একটু বোর্ডে লিখেই তারপর আমরা একটা একটা করে পর্যায়ক্রমে আলোচনা করব। এই ইতিহাস হচ্ছে কম্পিউটারের ইতিহাস। এরপর হচ্ছে কম্পিউটারের প্রজন্ম। এই প্রজন্ম হচ্ছে কম্পিউটারের প্রজন্ম। এরপর আছে প্রকারভেদ। এরপর আলোচনা করব কম্পিউটারের অঙ্গ সংগঠন নিয়ে। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আলোচনার মাঝে মাঝে আমি আপনাদের কাছে কোশ্চেন করব এবং সেই কোশ্চেনের উত্তর আপনাদের কাছ থেকে নিব। এভাবে মিউচুয়ালি, অর্থাৎ আমি শেখাবো, আপনারা শিখবেন এবং কি শিখলেন সেটার ফিডব্যাক আমি নিব। এভাবে আমাদের আজকের ক্লাসটা সম্পূর্ণ করব। ওকে, আমরা প্রথমে কম্পিউটারের ইতিহাস পড়ি। কম্পিউটার, আজকে যে কম্পিউটার আমরা দেখছি, সেই কম্পিউটার যখন শুরু হয়েছিল তখন শুধুমাত্রই একটা গণনা যন্ত্র ছাড়া আর কিছুই ছিল না। এবং সেই গণনা যন্ত্রটা খুবই সিম্পল ছিল। আমরা ছবি সহ দেখব। আমি প্রথমে বলে নেই যে কম্পিউটার শব্দটা কোত্থেকে আসলো এবং কম্পিউটার শব্দটার মানে কি। এই কম্পিউট শব্দটি হচ্ছে একটা গ্রিক শব্দ। এই কম্পিউট অর্থ হচ্ছে গণনা করা, এবং এর সাথে এই কম্পিউট শব্দটা থেকেই কম্পিউটার শব্দটা এসেছে। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী বা গণনাকারী যন্ত্র।
মূলত কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র হলেও এখন আমরা গণনা ছাড়াও কম্পিউটার বহুবিধ কাজে ব্যবহার করি। এমন কোনো সেক্টর নাই যেখানে কম্পিউটার ব্যবহার করা হয় না, কিন্তু এর নামটা হচ্ছে গণনাকারী। আপনারা নিশ্চয়ই একটা যন্ত্র এখানে দেখতে পাচ্ছেন, একটা যন্ত্র এখানে দেখতে পাচ্ছেন। এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যাবাকাস। এই যন্ত্রটার নাম কি? অ্যাবাকাস। এইভাবে প্রাথমিকভাবে শুরু হয়েছিল কম্পিউটারের সূচনা। এই অ্যাবাকাস থেকেই আজকের কম্পিউটারের জন্ম হয়েছিল। এই অ্যাবাকাসে দেখেন, এই অ্যাবাকাসের মাধ্যমে স্বাভাবিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং কিছু বর্গমূল বের করা বা বর্গমূলের হিসাব নিকাশ করা যেত। আপনারা এই অ্যাবাকাসের পাশেই দেখেন যে ছোট্ট একটা হিসাব রয়েছে, সেখানে কিভাবে আসছে সেখানে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত 4টা ঘর রয়েছে বা 4টা কাঠির মধ্যে অনেকগুলো যেটাকে কি বলবো, 4টা কাঠির মধ্যে অনেকগুলো পুঁথি বা এরকম কিছু একটা রয়েছে এবং প্রত্যেকটার মধ্যে রয়েছে কয়টা? 6টা করে। তাহলে এইখান থেকে কি গণনা করা যায় যে 4টা আছে এবং প্রত্যেকটায় 6টা করে থাকলে 24। এইভাবে শুরু হয়েছিল কম্পিউটারের প্রাথমিক পর্যায়ের কাজ। তারপর ডেভেলপ হতে হতে বিভিন্ন প্রজন্ম পার করে আজকের কম্পিউটার। তাহলে অ্যাবাকাস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। অ্যাবাকাসটা হচ্ছে পৃথিবীর প্রথম গণনা যন্ত্র। অ্যাবাকাসটা হচ্ছে পৃথিবীর প্রথম গণনা যন্ত্র, যার মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং কিছু রুট করা যেত বা বর্গমূল করা যেত। এই অ্যাবাকাস থেকে পরবর্তী সময় আরেকটু উন্নত হয়ে আসছে প্যাসকালন। এর মধ্যে আরেকটা ছিল নেপিয়ার হার। নেপিয়ার হার, অ্যাবাকাসের পরে নেপিয়ার হার, তারপরে হচ্ছে প্যাসকালন। আমরা এই নেপিয়ার হার সম্পর্কে একটু তথ্য পড়বো, প্যাসকালন সম্পর্কে একটু তথ্য পড়বো। এগুলো হচ্ছে কম্পিউটার কিভাবে আস্তে আস্তে কম্পিউটারটা ডেভেলপ হয়েছে সেই পদ্ধতিগুলো। একদিনে তো আর আজকে পর্যন্ত আসেনি। আমরা যখন কম্পিউটার প্রজন্ম পড়ব একটু পরেই, তখন দেখবো আমরা যে কিভাবে কম্পিউটারটা ধাপে ধাপে উন্নত হয়েছে। নেপিয়ার হারটা 1614 সালে নেপিয়ার নামক একজন এটাকে উদ্ভাবন করেছে। আর প্যাসকালন দেখলেই বুঝতে পারছেন যে আসলে তখনকার দিনে যেটা হতো, ম্যাক্সিমামই সায়েন্টিফিক যেই নামগুলো বা যে যন্ত্রাংশগুলো বা যেই পদ্ধতিগুলো আসছে, সূত্রগুলো বা থিওরিগুলো আসছে, সেগুলোর অধিকাংশই কিন্তু যারা আবিষ্কার করেছে তাদের নামের সাথে মিল রয়েছে। তাহলে এই যন্ত্রটা যে আবিষ্কার করেছে তার নাম কি ছিল? নেপিয়ার। এবং প্যাসকালন যন্ত্রে যে আবিষ্কার করেছিল তার নাম ছিল প্যাসকেল। তাহলে এটা কত সালে আবিষ্কার হয়? 1614 সালে। আর প্যাসকালন আবিষ্কার হয় 1642 সালে। এই হচ্ছে কম্পিউটারের ইতিহাসের প্রাথমিক তথ্য। আমরা আর বিস্তারিত এখানে যাব না, আমরা এবার চলে যাব কম্পিউটারের প্রজন্মে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই কম্পিউটারের জনক কে, কম্পিউটার কে আবিষ্কার করেন এবং আধুনিক কম্পিউটারের জনক কে। একটা হচ্ছে কম্পিউটারের জনক, আরেকটা হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক, আরেকটা হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করেন। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। উনি হচ্ছেন কম্পিউটারের জনক। এরপর আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। জন ভ্যান নিউম্যান। তাহলে আমরা দুটো দেখলাম, কম্পিউটারের জনক এবং আধুনিক কম্পিউটারের জনক। তাহলে
কম্পিউটার আবিষ্কার করে কে? কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকিন। কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকিন। তিনি যে কম্পিউটার আবিষ্কার করেন, যে কম্পিউটার দ্বারা কম্পিউটার আবিষ্কারের সূচনা করেন, সেটার নাম ছিল মার্ক ওয়ান। মার্ক ওয়ান। এই হচ্ছে আমাদের কম্পিউটারের ইতিহাস। এইখান থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, সুতরাং এই তথ্যগুলো খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। আর কম্পিউটারের জনক, কম্পিউটারের দ্যাট মিন্স আধুনিক কম্পিউটারের জনক এবং কম্পিউটারের জনক, এই দুটার মধ্যে অনেক সময় পরীক্ষায় প্রবলেম হয়। এই দুটাকে আলাদা করে লিখে মনে রাখবেন কে আধুনিক কম্পিউটারের জনক আর কে কম্পিউটারের জনক। এবার আমরা যাব কম্পিউটারের বিভিন্ন প্রজন্মে। কম্পিউটারের মোটামুটি 5টা প্রজন্ম পাওয়া যায়। 5টা প্রজন্ম পাওয়া যায়। 5 প্রজন্ম। প্রথম প্রজন্মে কি ছিল? প্রথম প্রজন্মে ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব বা বাংলায় বায়ুশূন্য টিউবের মাধ্যমে প্রসেসিং হইতো, ডাটা প্রসেসিং হতো। কিভাবে? বায়ুশূন্য টিউবের মাধ্যমে। বায়ুশূন্য টিউব। এরপর এই কম্পিউটারের সাইজটা এত বড় ছিল যে বড় বড় রুম দরকার ছিল। এক একটা রুম, অনেক বড় একটা রুমের মধ্যে একটা কম্পিউটার থাকতো। সেই কম্পিউটার অপারেট করার জন্য অনেক লোক দরকার ছিল এবং সেই কম্পিউটারে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হতো এবং সেখানে প্রচন্ড শব্দ উৎপন্ন হতো। মনে হতো ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি চলতেছে। একটা কম্পিউটার, আজকে আমরা টেবিলের উপরে বা হাতের মুঠোয় যে কম্পিউটারটা বা ল্যাপটপটা নিয়ে আমরা চলছি এবং আমাদের বড় বড় সমস্যার সমাধান করছি, সেই কম্পিউটার ছিল এক রুম জুড়ে ছোটখাটো একটা শিল্প প্রতিষ্ঠানের মতো। এবং তার ক্যাপাসিটি, দ্যাট মিন্স তার মেমোরি, ধারণ ক্ষমতা ছিল খুবই কম। তাহলে সেই কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো বায়ুশূন্য টিউব। এই বায়ুশূন্য টিউব আর পরবর্তী সময় থাকেনি। আমরা যখন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন পড়ব, তখন দেখব যে বায়ুশূন্য টিউব আস্তে আস্তে পরিবর্তিত হয়ে কি আসছে এবং কম্পিউটারের এই র্যাপিড চেঞ্জটা কিভাবে হয়েছে। ওকে, এই গেল প্রথম প্রজন্মের কম্পিউটার। প্রথম প্রজন্মের কম্পিউটার থেকে আপনারা কি কি জানবেন? যে বিশাল আকৃতির, প্রচুর তাপ উৎপন্ন হতো, প্রচুর শব্দ হতো এবং বড় ধরনের রুম দরকার ছিল, অনেক অপারেটর দরকার ছিল একসাথে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা হচ্ছে সেই কম্পিউটারটা মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। মেশিন ল্যাঙ্গুয়েজ, আপনারা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি জানেন, আজকে যেমন আমরা সি, সি প্লাস প্লাস, জাভা এবং বড় বড় ভালো ভালো প্রোগ্রাম, মানে ভালো ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সেই ল্যাঙ্গুয়েজ গুলো কি হয়? সেই ল্যাঙ্গুয়েজ গুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে, সেই ল্যাঙ্গুয়েজ গুলো প্রথমে প্রসেস হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। সেই মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটার চিনতে পারে। কিন্তু প্রথম দিক দিয়ে একেবারে কম্পিউটারের শুরুতে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কোনো বিষয়টা ছিল না। তখন ছিল সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ। সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটার কিন্তু কি চেনে? ধরেন আপনি গান দেখছেন, আপনি কি ভিডিও দেখছেন, বা আপনি কম্পিউটারে বিভিন্ন ধরনের নিউমেরিক এবং বিভিন্ন ধরনের ডাটা প্রবেশ করাচ্ছেন, সেই ডাটা প্রসেস হয়ে আবার ফলাফল বের হয়ে আসছে সেই নিউমেরিক বা অন্যান্য সিস্টেমে। কিন্তু কম্পিউটার কি করলো? কম্পিউটার এই লেখাগুলোকে, বা এইটা কি সঙ্গীত নাকি এটা ছবি, এগুলোকে কি চিনে? না, এগুলোকে চিনে না। কম্পিউটার চিনে শুধু কাকে? 0 এবং 1 চিনে। কম্পিউটার 0 এবং 1 কে চিনে। তাহলে প্রথম দিক দিয়ে এই 0-1 সমৃদ্ধ মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য। আর প্রসেস হওয়ার পরে আবার ওইভাবেই বের হতো। আর এখন কিন্তু আর এই 0-1 সরাসরি দেওয়া হয় না, তবে আমরা যেভাবে আমাদের ইনপুট প্রবেশ করাই, সেটা ট্রান্সফার হয়ে সেটা
জিরো এবং ওয়ানে রূপান্তরিত হয়, প্রসেস হওয়ার পরে আবার কি করে, আবার আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি সেই ল্যাঙ্গুয়েজে ফিরে আসে। ওকে, এবার আমাদের দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কি ছিল? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে মোটামুটি একটা ছোটখাটো বিপ্লব ঘটে গেছে। এই বায়ুশূন্য টিউবের পরিবর্তে দ্বিতীয় প্রজন্মে এই বায়ুশূন্য টিউবের পরিবর্তে আবিষ্কৃত হইল কি? দ্বিতীয় প্রজন্মে ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য টিউবের পরিবর্তে আজ আবিষ্কার হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টর ট্রানজিস্টর এবং কম্পিউটারের আকার আকৃতি ছোট হয়ে আসলো। যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হতো সেটা কমে আসলো, শব্দ কমে আসলো। এবং এই দ্বিতীয় প্রজন্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে ট্রানজিস্টর। আর মেমোরিটা কি ছিল? মেমোরিটা আমরা দেখব। দ্বিতীয় প্রজন্মের মেমোরি ছিল চৌম্বক কোর। চৌম্বক কোর অর্থাৎ ম্যাগনেটিক কোর। দ্বিতীয় প্রজন্মের মেমোরি ছিল ম্যাগনেটিক কোর। এছাড়া দ্বিতীয় প্রজন্ম থেকে আর আমরা খুব বেশি কিছু নিব না। এই দুইটা জিনিস যা আকৃতির সংশোধন হয়েছে, দেখো ট্রানজিস্টর আসছে ভ্যাকুয়াম টিউবের জায়গায়, আর মেমোরি হিসাবে আসছে চৌম্বক কোর। এরপর হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রধান বৈশিষ্ট্য হলো আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এই সার্কিট আবিষ্কার হলো তৃতীয় প্রজন্মের কম্পিউটারের জন্য, যার ফলে কম্পিউটারের কাজের, দ্যাট মিন্স প্রসেসিংটা, ডাটা প্রসেসিংটা, কি বলবো এটাকে, পাওয়ারটা বা মাত্রাটা অনেক গুণ, বহু গুণ বেড়ে গেল। এই আইসি আবিষ্কার হয়েছে। আর আবিষ্কার হয়েছে কি? অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী মেমোরি। আচ্ছা, আপনাদের কমেন্ট একটু নিয়ে নেই, আসলে কে কতটুকু বুঝলেন এতক্ষণে? ওকে, ভেরি গুড। সেই আমার পুরনো পরিচিত যারা বিভিন্ন জায়গায় রেসপন্স করেন তারাই রেসপন্স করছেন। আমি পরিচিত লোকজনই দেখতে পাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে সবগুলো ক্লাসেই শুনেন। আমি একটু 20 সেকেন্ডের মতো একটু সময় নিব, কারণ হচ্ছে ফ্যান ঘোরার পরেও প্রচন্ড গরম। আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা রেগুলার ইন্টারেকশনে রয়েছেন, মাসুদুর রহমান, তারপরে সাগর আহমেদ সাগর, তারপরে হচ্ছে শারমিন রহমান শামা, তারপরে মাহিদুল ইসলাম। কিছু নয়তো অনেককে মিস করে ফেলছি আমি। আপনারা খুবই রেসপন্সিভ এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। আমরা কতটুকু পড়লাম? আমরা দ্বিতীয় প্রজন্ম পড়লাম, এবার আমরা চলে যাব তৃতীয় প্রজন্মে। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম প্রজন্মের কিছু কম্পিউটারের
প্রথম প্রজন্মের কিছু কম্পিউটারের বৈশিষ্ট্য এবং নাম। বৈশিষ্ট্য তো আমরা জানলামই, প্রথম প্রজন্মের কিছু কম্পিউটারের নাম, দ্বিতীয় প্রজন্ম, প্রত্যেকটা প্রজন্ম থেকেই কিছু কম্পিউটারের নাম, ওই প্রজন্মে কি কম্পিউটার আবিষ্কার হয়েছিল সেরকম কতগুলো নাম আমাদেরকে জানতে হবে। কারণ অনেক সময় এই ধরনের বিষয়গুলো পরীক্ষায় আসে। পরীক্ষায় বলা হয় যে IBM 2030 এটা কোন প্রজন্মের কম্পিউটার বা এটা কত সালে আবিষ্কৃত হয়। হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো থাকে। এবং পৃথিবীর প্রথম কম্পিউটার যে মার্ক আমরা বললাম, মার্ক কত সালে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছেন, এই বিষয়গুলো একটু আপনারা জেনে নেবেন। আপনাদের কাছে মার্স ফরওয়ার্ডের গাইড বইটা বা যেটা আমরা বলবো যে সহায়ক বইটা যাদের কাছে আছে, তাদের কাছে তো আছে, তারা একটু দেখে নেবেন কোন কোন বিষয়গুলোকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি এবং কোন কোন বিষয়গুলো পরীক্ষায় আসে এবং পরীক্ষায় আসতে পারে, সেগুলো একটু আন্ডারলাইন করে রাখবেন। আর যাদের কাছে বইটা নাই তাদের জন্য হচ্ছে আপনারা খাতা কলম নেবেন এবং মানে শর্টকাট, নিজে বোঝার মতো শর্টকাট করে দ্রুত একটু লেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন গুলোই থাকবে। সুতরাং আপনি পুরো ইতিহাস পড়েও দেখা যাচ্ছে 10 পাতা পড়েও আপনি মূল্যবান 2 লাইন খুঁজে বের করতে পারবেন না। এইখান থেকে কিন্তু 3 লাইন বললে তার মধ্যে 2 লাইন মূল্যবান হবে। হ্যাঁ, সো একটু নোট করে রাখতে হবে। আমরা সেখান থেকে কিছু কম্পিউটারের নাম জেনে আসি। প্রথম প্রজন্মের কয়েকটা কম্পিউটার ছিল হচ্ছে মার্ক 1। মার্ক 1 আমরা যেটা বলছিলাম সেটা 1944 সালে মার্ক 1 1944 সালে মার্ক 1 আবিষ্কার হয়েছিল। এটা করেছিল হচ্ছে IBM। এটা করেছিল হচ্ছে IBM। IBM কোম্পানি কি করেছিল 1944 সালে পৃথিবীর প্রথম কম্পিউটার মার্ক আবিষ্কার করেছিলেন। এবং মার্ক কে আবিষ্কার করেছিলেন আমরা কম্পিউটারের জনক পড়তে গিয়ে কিন্তু আমরা দেখে ফেলেছি, আমরা জেনে ফেলেছি মার্ক 1 কম্পিউটারটা কে আবিষ্কার করেছিলেন। এরপরে আপনার দ্বিতীয় প্রজন্মের কিছু কম্পিউটার নাম জানতে হবে। IBM 1400 1600, এগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। এরপর দ্বিতীয় প্রজন্মে আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, দ্বিতীয় প্রজন্মে যে ল্যাঙ্গুয়েজের অবস্থা কি ছিল। প্রথম প্রজন্মে তো মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, দ্বিতীয় প্রজন্মে কিন্তু একটু কি বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে আসছিল। অথবা এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলতে পারি প্রথম প্রজন্মের শেষের দিকে এবং দ্বিতীয় প্রজন্মের পুরাটা জুড়েই যে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল, সেই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। যে অ্যাসেম্বলি ভাষা ছিল, অ্যাসেম্বলি ভাষা প্রথম প্রজন্মের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ এবং শেষের দিকে অ্যাসেম্বলি। আর দ্বিতীয় প্রজন্মে অ্যাসেম্বলির সাথে সাথে কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, সেগুলোর নাম আমরা একটু জেনে রাখবো। সেগুলোর নাম হচ্ছে FORTAN, ফরটান। এরপর আছে COBOL, কোবল। এগুলো একটু মনে রাখবেন, এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, ভাষা, অর্থাৎ যেটা কম্পিউটার চিনে। আমরা কথা বলছিলাম তৃতীয় প্রজন্ম নিয়ে। তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ এবং উদাহরণগুলো বাকি ছিল। তৃতীয় প্রজন্মের কি ল্যাঙ্গুয়েজ ছিল? তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আরেকটু উন্নত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছিল। তৃতীয় প্রজন্মের আরেকটা জিনিস ব্যবহার হয়েছে, আমরা যে অর্ধপরিবাহী বলছিলাম, সেখানে অর্ধপরিবাহী দিয়ে র্যাম এবং রম, এই দুটো তৈরি করা হয়েছিল। র্যাম এবং রম এইগুলো হচ্ছে আপনার মেমোরি। র্যাম দিয়ে বোঝায় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম দিয়ে বোঝায় রিড অনলি মেমোরি। অনেক সময় প্রাথমিক পরীক্ষায় এই জিনিসগুলো আসে যে র্যাম কাকে বলে, র্যামের ফুল মিনিং কি এবং রমের ফুল মিনিং কি। অ্যাকচুয়ালি এই র্যামটা কিন্তু আবার ভাগ করলে অনেক ধরনের হতে পারে। তো ওইগুলো হচ্ছে প্রাইমারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ওগুলো হচ্ছে ব্যাংক বা বিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে র্যামকে আবার যে ভাগগুলো করা হয়। প্রাথমিকভাবে প্রাইমারির জন্য আপনার র্যাম এবং রম কি এবং র্যাম এবং রমের ফুল মিনিং কি। রিড অনলি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, আমরা কম্পিউটার মেমোরি যখন পড়বো তখন এটাকে একটু ভাগ করে আমি দেখাবো।
এরপর আমরা দেখি তৃতীয় প্রজন্মের কিছু কম্পিউটারের উদাহরণ রয়েছে। আইবিএম, তৃতীয় প্রজন্মে আইবিএম 360, আইবিএম 370, এরপরে রয়েছে আইবিএম এই দুটাই করতে হবে আপনাদের। পিডিপি8 ওটা দরকার নেই। আইবিএম 70, আইবিএম 60 আপনাদের মেইনলি ক্লাস যেখানে লাগবে সেটা হলো দ্বিতীয় প্রজন্মেও আইবিএম রয়েছে, তৃতীয় প্রজন্মে আইবিএম রয়েছে, এবং আইবিএম একটা দিয়ে বলবে যেটা কোন প্রজন্মের। ওকে, আমরা এবার চলে যাব চতুর্থ প্রজন্মে, বা আমাদের এখন আমরা যে ধরনের কম্পিউটারগুলো ব্যবহার করি চতুর্থ প্রজন্মের শেষের দিকে আছি আমরা এখন। পঞ্চম প্রজন্মটা, এই চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম নিয়ে একটু ঝামেলা আছে। পঞ্চম প্রজন্মটাকে বলা হয় যে পঞ্চম প্রজন্মটা এখনো আসেনি, সেটা ভবিষ্যতে আসবে। তাহলে চতুর্থ প্রজন্মে আমরা এই পর্যন্ত যা ব্যবহার করতেছি এটা মোটামুটি চতুর্থ প্রজন্মের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখন আমরা যেই কম্পিউটার ব্যবহার করতেছি চতুর্থ প্রজন্মে, সেই কম্পিউটার কি দ্বারা, সেই কম্পিউটারের মেমোরিটা কি, সেই কম্পিউটারের ডাটা প্রসেস কিভাবে হয়, ডাটা প্রসেস করা হয় প্রসেসরের মাধ্যমে। প্রসেসর, এই প্রসেসরটা কিভাবে তৈরি করা হয় এটা একটা বিস্তারিত আপনাদেরকে আমি বলছি। তৃতীয় প্রজন্মে তো আমাদের গেল ইন্টিগ্রেটেড সার্কিট, চতুর্থ প্রজন্মে আছে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। আর এই প্রজন্মের কম্পিউটারের আকৃতি হাতের মুঠোয় চলে এসেছে এবং খুব অল্প জায়গায় চলে এসেছে কম্পিউটারের আকৃতি। আর এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো সি প্লাস প্লাস, জাভা, এই ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখনকার সময় ব্যবহার করা হয়। প্রজন্মের কিছু কম্পিউটারের উদাহরণগুলো আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখব যে রয়েছে আইবিএম অন 33, আইবিএম, আরেকটা রয়েছে আইবিএম 3033, অন 33 না 3033, এরপর হচ্ছে আইবিএম 4341। আইবিএম কোম্পানিগুলোর যে কম্পিউটারগুলো বিভিন্ন প্রজন্মের বাজারে এসেছে সেগুলো দিয়ে কিন্তু প্রশ্ন হবে, যদি এইখান থেকে কোশ্চেন হয়, উদাহরণ থেকে কোশ্চেন হয়। এখানে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এখানে VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এইটা হচ্ছে এখনকার প্রসেসর, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আমরা দেখেছিলাম না প্রথম প্রজন্মে, দ্বিতীয় প্রজন্মের দিকে আইসি, তৃতীয় প্রজন্মের দিকে আইসি দেখেছিলাম না আমরা। প্রথম তো ভ্যাকুয়াম টিউব ছিল, দ্বিতীয় প্রজন্মে ছিল কি ট্রানজিস্টর, তৃতীয় প্রজন্মে ছিল কি আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এই চতুর্থ প্রজন্মে 1 লক্ষের উপরে প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট একটা সিলিকন চিপের উপর, ছোট্ট একটা সিলিকন চিপের উপর, সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টর, ছোট একটা সিলিকন চিপের উপর যখন 1 লাখ ওরকম ক্ষুদ্র আইসিকে বসিয়ে ব্যাপক পরিমাণে কাজ করার জন্য যে প্রসেসরটা তৈরি করা হবে সেটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটা দিয়েই এখন প্রসেস করা হয়। তাহলে এখান থেকে আপনার যে জিনিসটা মনে রাখতে হবে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই জিনিসটাকে আপনাদের মনে রাখতে হবে। VLSI দ্বারা কি বোঝায়, VLSI দ্বারা কি বোঝায়। এরপর এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো www। এটা আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইট লেখার আগে, প্রত্যেকটা ওয়েবসাইট এর নাম লেখার আগে www ব্যবহার করা হয়। অনেকগুলো এখন ব্যবহার করা হয় না, তো www ব্যবহার করা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই জিনিসটা বিভিন্ন সময় পরীক্ষা আসে, www মিন্স কি এবং www কোন প্রজন্মে আসছে, এটা কিন্তু মোটামুটি এই চতুর্থ প্রজন্ম
জিনিস, www ওয়ার্ল্ড ওয়াইড কি ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে আছে এখানে HTML, HTML এগুলোর ফুল মিনিং আসে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, এগুলো আসে পরীক্ষায়। প্রজন্ম থেকে যে চারটা প্রজন্ম আমরা বললাম, এই চারটা প্রজন্ম থেকে কারো কোনো কোশ্চেন থাকলে, কারো কোনো জানার থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি আমরা ইন দা মিন টাইম যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা, পঞ্চম প্রজন্মটার কিছু বৈশিষ্ট্য আলোচনা করে নেই। পঞ্চম প্রজন্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা মানুষের মুখের ভাষা। আপনি বলেন বাংলা, আরবি, মানে মৌখিক ইনস্ট্রাকশনে সে চলতে পারবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবে। এই প্রজন্মের কম্পিউটার কি করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবে। তাহলে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের দুইটা বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে মৌখিক ভাষা বা মৌখিক নির্দেশনা, আমাদের যতগুলো ইনপুট ডিভাইস রয়েছে সেই ডিভাইস গুলোর মাধ্যমে আমরা ইনপুট দিয়ে থাকি। এই যে আমি এখন মাইক্রোফোনের সামনে এবং ক্যামেরার সামনে কথা বলছি, এই যে আমি ইনপুট দিচ্ছি সেটা প্রসেস হয়ে আপনার ওখানে কিন্তু আউটপুট হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে। সো এই যে ইনপুট আউটপুট ডিভাইস, এরকম বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, সেটা আমরা দেখবো। সো এই ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে এখন আমরা কি করছি? আমাদের প্রসেস করছি, কম্পিউটারে আমরা ডাটা দিচ্ছি। আর একটা সময় আসবে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে, তখন মৌখিক নির্দেশনা হবে। এখন আপনি কম্পিউটারকে, আমি যদি এখন কম্পিউটারটাকে অফ করতে চাই, ধরেন আমি লাইভ ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাসের মধ্যে আমার ল্যাপটপটাকে আমি যদি এখন বলি যে অফ হয়ে যাও বা অফ, এটা কিন্তু অফ হবে না, কারণ আমার মৌখিক যে ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজও বলতে পারছে না এবং আমার ল্যাঙ্গুয়েজ গ্রহণ করার মতো এটার ক্যাপাসিটি নেই। সুতরাং এটাকে যদি আমি বাটন টিপে বা সিস্টেমের মাধ্যমে অফ করে দিই, এটা অফ হয়ে যাবে। তো পঞ্চম প্রজন্মের কম্পিউটার কি করবে? মানুষের মৌখিক নির্দেশনা মতো সেরকম করতে পারবে। আর দ্বিতীয়টা বললাম, সে কি করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনাদের বিভিন্ন পরীক্ষায় একটা প্রশ্ন প্রায় দেখা যায়, সেটা হচ্ছে কম্পিউটারের কি নেই। অপশনে যেগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই। অ্যাকচুয়ালি কম্পিউটারের কোনো বুদ্ধি বিবেচনা নেই। কম্পিউটার আপনার কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যোগ বা মিলিয়ন বিলিয়ন 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 ক্যালকুলেশন আপনার উইদিন এ সেকেন্ড অথবা মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের মধ্যে কম্পিউটার প্রসেস করে দিতে পারবে। বাট কম্পিউটার বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করতে পারবে না। কম্পিউটারে পূর্বে থেকে যদি দেওয়া থাকে 2 + 2 = 5 হবে, তাহলে আপনি 2 + 2 দিলে ও প্রসেসিং করে আপনাকে রেজাল্ট দেবে 5। এই জন্য কম্পিউটারে কোনো ভুল নাই, কম্পিউটার কিন্তু নির্ভুল। আপনি যেভাবে তাকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন, আপনি ইনপুট দেওয়ার পরে সেই ইনস্ট্রাকশন ফলো করে সে আপনাকে আউটপুট দিবে। তাহলে কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নাই, কিন্তু পঞ্চম প্রজন্মের কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবে, অর্থাৎ নিজস্ব বুদ্ধি বিবেচনা খাটাইতে পারবে। এই পঞ্চম প্রজন্মের কম্পিউটারের এই দুইটা হচ্ছে মুখ্য বা প্রধান বৈশিষ্ট্য। এরপরে এটার যে এখন ইন্টিগ্রেটেড সার্কিট আছে, আমরা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন যেটা দেখলাম, সেটার ক্ষমতা, সেটার পরিধি, কাজের পরিধি আরো অনেক বেড়ে যাবে। এই হচ্ছে আপনার পঞ্চম প্রজন্মের কম্পিউটার। এখন আমরা চলে যাব কম্পিউটার প্রজন্ম থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমি একটু প্রশ্নের সাথে একটু চেষ্টা করে নেই, তারপরে আমরা কম্পিউটারের কি কি দিয়ে কম্পিউটার তৈরি, কম্পিউটার কিভাবে ফাংশন করে সেগুলো আমরা দেখব। আচ্ছা, কম্পিউটার প্রজন্ম নিয়ে একটু আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেখকের বইয়ে বা বিভিন্ন ওয়েবসাইটে ওই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম নিয়ে একটু সমস্যা থাকে। তবে যেই জিনিসগুলো রয়েছে ওগুলো ইম্পর্টেন্ট না। পঞ্চম প্রজন্ম স্বাভাবিকভাবে ধরা যেটা আপকামিং প্রজন্ম, আর চতুর্থ প্রজন্ম হচ্ছে আমরা যেই প্রজন্মে এখন আছি।
এটা সালটাকেও প্রজন্মের একটা রেঞ্জ থাকে, এত সাল থেকে এত সাল, এত সাল থেকে এত সাল, এটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। আপনারা যেটা করবেন, আপনারা একটা বোর্ড বই, আমাদের যেটা আমরা সচরাচর করি, বোর্ড বই প্রকৌশলী মুজিবুর রহমানের বই যদি থাকে আপনাদের কাছে, তাহলে সেখান থেকে দেখে নেবেন প্রজন্মগুলো এবং সেখান থেকে আপনারা শিখে নেবেন। প্রশ্ন আসছে হচ্ছে রম কোন প্রজন্মের? অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর যখন থেকে ব্যবহার করা হয়েছে, সেমিকন্ডাক্টর মেমোরি হিসেবে যখন থেকে ব্যবহার করা হয়, এটা তৃতীয় প্রজন্মে। সুতরাং আপনারা তৃতীয় প্রজন্মে ধরে প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ কি ছিল? প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজে আপনার অপশনে যদি দেওয়া থাকে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা আদার্স দেওয়া থাকে, আপনি কোনটা দিবেন? প্রথম প্রজন্মে অবশ্যই আপনি মেশিন ল্যাঙ্গুয়েজ দিবেন, কিন্তু প্রথম প্রজন্মে কিন্তু শেষের দিক থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয়েছে। মেশিন ল্যাঙ্গুয়েজ না থাকলে আপনার ওখানকার অপশন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরকম তৃতীয় প্রজন্মে সেমিকন্ডাক্টর যখন চলে আসছে, সেমিকন্ডাক্টরের ব্যবহার যখন শুরু হয়েছে তৃতীয় প্রজন্মে, তখন এটাকে র্যাম রম হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু এটা এস্টাবলিশড হয়েছে চতুর্থ প্রজন্মে। আচ্ছা, এরপর আমরা একটু দেখবো কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটারকে যদি আমরা প্রাথমিক দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ কম্পিউটার আর একটা হচ্ছে বিশেষ কাজে ব্যবহারের জন্য কম্পিউটার। এই যে ভাগ করলাম, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা কম্পিউটারটাকে কম্পিউটারটাকে আমরা প্রথমে তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, আরেকটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, আরেকটা হচ্ছে দুটার সংমিশ্রণে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটারের কার্যক্রমের একটা উদাহরণ আমি দিয়েছি, আপনারা শুনেছেন কিনা? যদি শুনে থাকেন, যে আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়া দপ্তর কিভাবে আবহাওয়ার ফোরকাস্ট করে, অর্থাৎ আবহাওয়ার ভবিষ্যৎবাণীটা দেয়, সেটা আপনারা যারা শুনতে, মানে আপনারা কি ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছেন বা শুনতে পেরেছেন? তাহলে আমাকে একটু বলেন, না হয় আমি আবার ব্যাপারটা বলি। অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার একসাথে মিলে হাইব্রিড কম্পিউটার হয়। সেই হাইব্রিড কম্পিউটারটা কিভাবে কাজ করে সেটা আমি আবহাওয়ার পূর্বাভাস কিভাবে কালেক্ট করা হয়, কিভাবে প্রসেস করা হয়, সেটার মাধ্যমে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছিলাম। সেটা কি সবাই শুনতে পেয়েছেন? একটু রেসপন্স করেন, যদি শুনতে পেয়ে থাকেন তো ওকে, আর না শুনতে পেলে আমি সেটা আবার বলে আমরা একটু সামনের দিকে ফরওয়ার্ড হব। ওকে, ঠিক আছে, তাহলে আমি আবার একটু বলি। হ্যাঁ, ধরেন আমরা কম্পিউটারকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, আরেকটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, আরেকটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। তো অ্যানালগ কম্পিউটারে যেটা হয় সেটা ওই ডিজিট ব্যবহার করে না, যান্ত্রিক ভাবে যে কোনো কিছু পরিমাপ বা কম্পিউটিং করা হয়, সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। আমরা উদাহরণ দিব। এরপরে ডিজিটাল কম্পিউটার তো জানেন, যেটা 0-1 ভিত্তিক ক্যালকুলেশন করে আমাদের ফলাফল দান করে, যে আমরা যে কম্পিউটার যেটাকে আমরা মেইনলি কম্পিউটার বলি সেটা। আর আরেকটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিডটা হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগের সংমিশ্রণ। এখন এটার একটা উদাহরণ আমি দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আবহাওয়া দপ্তর। আপনারা জানেন যে খবরের পরে, সংবাদের পরে আবহাওয়ার সংবাদ হয়। আবহাওয়ার সংবাদে কি বলা হয়? বলা হয় যে আগামীকাল
উত্তর পশ্চিম দিক থেকে এত বেগে ধামকাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বৃষ্টি থাকতে পারে, আকাশ মেঘলা থাকতে পারে। এই যে তথ্যগুলো সামনে যেটা হতে পারে আগামীকাল, সেটা কিভাবে কালেক্ট করা হয়? সেটা কালেক্ট করা হয় এবং প্রসেস করা হয় হাইব্রিড কম্পিউটারের মাধ্যমে। যেমন বাতাসের তাপমাত্রা, বাতাসের চাপ এবং বাতাসের আর্দ্রতা এবং অন্যান্য যেই উপাদানগুলো দরকার হয় সেই উপাদানগুলো তারা কি করে, অ্যানালগ কম্পিউটারের মাধ্যমে বা অ্যানালগ যন্ত্রাংশের মাধ্যমে সেটা কালেক্ট করে। কালেক্ট করার পরে এটা ডিজিটাল কম্পিউটারে ইনপুট হিসাবে দেয় এবং আউটপুট হিসাবে এই আবহাওয়ার পূর্বাভাসটা তারা পেয়ে যায়। এই হচ্ছে অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটারের কাজ এবং তিনটা ভাগে আমরা কম্পিউটারকে এভাবে ভাগ করতে পারি। এখন আমরা চলে আসব ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? ডিজিটাল কম্পিউটারে কি কি কম্পোনেন্ট রয়েছে? দুইটা জিনিস। ডিজিটাল কম্পিউটারকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, সেটা একটা হতে পারে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। কি কি কম্পিউটার? মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। আমরা যে পিসি ইউজ করি, আমরা যে পার্সোনাল কম্পিউটার ইউজ করি, সেটা কি ধরনের কম্পিউটার? আমরা কিন্তু বলি নাই যে পার্সোনাল কম্পিউটার এখানে আছে। আমরা যেভাবে ভাগ করলাম তার মধ্যে মাইক্রো, মিনি, মেইন ফ্রেম এবং হচ্ছে সুপার কম্পিউটার। তাহলে আমরা যে পিসিটা ব্যবহার করি দৈনন্দিন কাজে, দ্যাট মিন্স পিসি, পার্সোনাল কম্পিউটার, সেটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? একটু কমেন্ট করে আমাকে জানান যে আপনি পার্সোনাল কম্পিউটার, আশা করি সবাই এখন ব্যবহার করেন, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, সবাই কম্পিউটার দেখেছেন, ধরেছেন, ব্যবহার করেছেন। সুতরাং সেই কম্পিউটারটা কোন ফর্মের মধ্যে বা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে কমেন্ট করে জানান। আচ্ছা, মাইক্রো, মিনি, মেইন ফ্রেম এবং সুপার কম্পিউটার। জানান যে পিসিটা, পার্সোনাল কম্পিউটারটা কোন ফর্মের মধ্যে পড়ে? থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই উত্তর দিয়েছেন, মিশু, শারমিন, তাপসী, এরপরে হচ্ছে আফসানা এবং আব্দুর রহিম। সবাইকে ধন্যবাদ। বাকি যারা জানেন না তারা এখান থেকে জেনে নেন, আমি তাহলে আর বলবো না যে পিসিটা কোনটার মধ্যে পড়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কমেন্টের মাধ্যমে। ওকে, সবাই জানেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজান হচ্ছে, আমরা একটু আজান শেষ হওয়া পর্যন্ত একটু চুপ থাকি না?
ওকে, তাহলে আমরা জানলাম যে কম্পিউটার 4 ধরনের এবং আমরা যে পিসি ব্যবহার করি সেটাও জানলাম। এই একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে আমরা যে পার্সোনাল কম্পিউটার ইউজ করি সেটা কোন ধরনের কম্পিউটার। 4টা অপশন দেয়া থাকবে, আপনাকে অপশন থেকে খুঁজে নিতে হবে আপনার সঠিক উত্তরটা। এখন এখান থেকে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে সুপার কম্পিউটার। তাহলে আমরা বুঝে গেলাম যে মাইক্রো কম্পিউটার আমরা দৈনন্দিন জীবনে যে কম্পিউটার ব্যবহার করি, অর্থাৎ ব্যক্তিগত কাজে যে কম্পিউটার ব্যবহার করি সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার। তাহলে মেইন ফ্রেম কম্পিউটার নিয়ে একটু কথা বলবো। মেইন ফ্রেম কম্পিউটারটা কিভাবে কি কাজে ইউজ করা হয়? মেইন ফ্রেম কম্পিউটার অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করা হয়। ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ধরনের ফাংশন, যদি কোনো ইন্ডাস্ট্রিতে আপনারা যে থাকেন, কোনো প্রোডাকশন আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে অনেক ধরনের ফাংশন একসাথে করতে হয়, সেটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। সেটার আকৃতি অনেক বড়, অনেক শাখা প্রশাখা রয়েছে। এরপর আমরা জানবো সুপার কম্পিউটারের ব্যাপারে। আপনারা সুপার নাম শুনেই কিন্তু বুঝে ফেলছেন অলরেডি যে এটা কি ধরনের কম্পিউটার হতে পারে। হ্যাঁ, এটা একটা হাই পাওয়ারের কম্পিউটার এবং এটা বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন ধরেন চাঁদে কোনো চন্দ্রযান পাঠানো হচ্ছে বা মঙ্গল গ্রহে কোনো যান পাঠানো হচ্ছে, সেই যান কতটুকু যাচ্ছে সেখান থেকে ছবি তুলে পাঠাচ্ছে, সেখানে পানি আছে কিনা সেই অনুসন্ধান করছে এবং সেটা সফলভাবে অবতরণ করতে পারলো কিনা সেগুলো পৃথিবী থেকে দেখতেছে। আপনার মনে হয় যে আমরা যে দৈনন্দিন কম্পিউটার ইউজ করি এই কম্পিউটার যেগুলো সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। এই ধরনের বড় বড় কাজ, গবেষণামূলক কাজ এবং মহাকাশ সংক্রান্ত কাজ এবং ল্যাবরেটরিতে খুব ক্ষুদ্র বিষয় নিয়ে, অণু পরমাণু নিয়ে গবেষণা করা। ধরেন একটা অণু আপনি দেখতে পাবেন না, একটা পরমাণু আপনি দেখতে পাবেন না। ইভেন আপনি আমাদের যে চারদিকে এখন যে মহামারী রয়েছে, সেই মহামারী যে জীবাণুর দ্বারা সংঘটিত হয়েছে, যে জীবাণুকে আমরা ভয় পেয়ে সবাই মাস্ক পরিধান করছি, স্বাস্থ্যবিধি মেনে চলছি, ইভেন আমরা সেই জীবাণুটাকেও দেখতে পাচ্ছি না, বাট এই জীবাণু কেউ কেউ দেখতে পাচ্ছে এবং এই জীবাণু নিয়েও তারা গবেষণা করছে। তাহলে এইটার ছবিও আমরা দেখতে পাই, বলের মতো না, খাস কাটা। তাহলে আমার মনে হয় কি যে আমরা দৈনন্দিন জীবনে যে কম্পিউটার গুলো ইউজ করি সেই কম্পিউটার দিয়ে এগুলো করা সম্ভব না। সেগুলোর জন্য আসলে স্পেশালাইজড, মানে খুব বেশি পাওয়ার সম্পন্ন কম্পিউটার দরকার, সেটাই হচ্ছে সুপার কম্পিউটার। এখন আমরা যেটা জানবো সেটা হলো আমরা দৈনন্দিন জীবনে যে কম্পিউটার ব্যবহার করি সেটা সম্পর্কে আমরা বেশি জানবো এবং সেটা সম্পর্কে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। বাকিগুলো এখন কাট, বাকিগুলো নিয়ে আমাদের আর কোনো কথা নেই। এখন আমরা দৈনন্দিন জীবনে যে পিসি ব্যবহার করি, পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি, সেটা ডেস্কটপ হোক ল্যাপটপ, সেটার মধ্যে কি কি যন্ত্রাংশ থাকতে পারে? আমরা প্রথমত দুই ধরনের যন্ত্রাংশকে বা দুই ধরনের বিষয়কে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে তার হার্ডওয়্যার আর একটা হচ্ছে তার সফটওয়্যার। একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে কি। আমরা যদি হার্ডওয়্যারকে বডির সাথে তুলনা করি, হিউম্যান বডি আর যে কোনো অ্যানিমাল বডির সাথে তুলনা করি, তাহলে হার্ডওয়্যারটা হচ্ছে বডি আর সফটওয়্যারটা কি। একটা মানুষ মরে গেলে মানুষের দেহ থেকে কি বের হয়ে যায়, কি বের হয়ে যাওয়ার কারণে মানুষটা হাত পা নাক মুখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক থাকার পরেও মানুষটা কি হয়, লাশ হয়। তাহলে এমন একটা কিছু যেটাকে আমরা দেখতে পাই না। কম্পিউটারের ক্ষেত্রেও হার্ডওয়্যার এবং সফটওয়্যার রয়েছে। সফটওয়্যার ধরেন কম্পিউটারের জীবন, শুধুমাত্র হার্ডওয়্যার থাকলো, এটার মধ্যে কোনো সফটওয়্যার থাকলো না, ওই কম্পিউটার কোনো কাজে লাগবে না, থাকা না থাকা সেম। তাহলে কম্পিউটারের প্রধান কোন দুটো বিষয় আমরা পাই? একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ কম্পিউটার। হার্ডওয়্যার আমরা যেটা টাচ করতে পারি, যেটা আমরা চোখে দেখি, কম্পিউটারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন আমার মনিটর দেখি, আমরা কিবোর্ড দেখি, আমরা মাউস দেখি, আমরা ভিতরে কম্পিউটার যখন আমরা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা
দ্যাট মিন্স আমাদের যে সিপিইউটা বক্স থাকে, বক্সটা খুলি তখন অনেক ধরনের যন্ত্রপাতি দেখতে পাই, ক্ষুদ্র ক্ষুদ্র, এটার সাথে এটা জোড়া লাগানো, এটার সাথে জোড়া লাগানো, এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। এবং যে জিনিসটা আমরা দেখতে পাই না কিন্তু কম্পিউটারটা সচল রাখে, কম্পিউটারের বিভিন্ন পারফরমেন্সে সে অংশগ্রহণ করে, যেটা না থাকলে কম্পিউটার একটা বক্স ছাড়া আর একটা ব্রিফকেস ছাড়া আর কিছুই না, সেটা হচ্ছে সফটওয়্যার। আজকে আমরা সফটওয়্যার নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো হার্ডওয়্যার নিয়ে। কম্পিউটারের হার্ডওয়্যারে কি কি আছে। আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা চিত্র দেখাবো, চিত্রটা দেখবেন, সেখানে সম্পূর্ণ প্রসেস আপনারা জেনে যাবেন। আমি ব্যাংকের গত ক্লাসেও বলেছিলাম, সেখানে আজকের অনেক পার্টিসিপেন্ট রয়েছেন, যে হাজার কথার চাইতে একটা চিত্র উত্তম। একটা চিত্র দেখবেন, এই চিত্রটা আপনাকে হাজার কথা বলবে। সুতরাং আমরা একটু চিত্রটা দেখে আসি। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি আরেকটু সামনে আগাই। ওকে, আশা করি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু দেখেন, দেখেন যে নীল রঙের একটা এরিয়া রয়েছে, এই এরিয়ার মধ্যে তিনটা জিনিস রয়েছে, আর ডান পাশে একটা জিনিস রয়েছে, বাম পাশে একটা জিনিস রয়েছে। আমরা নীল রঙের এরিয়ার ভিতরে কি কি আছে ওইটাকে পরে ব্যবচ্ছেদ করব, পরে আলাদা করব। প্রথমত আমরা তিনটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আরেকটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আরেকটা হচ্ছে আউটপুট। ইনপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আউটপুট। এখন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কি আছে একটু দেখে রাখেন, পরে আমি আলোচনায় আসছি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে দেখেন একটা মেমোরি রেজিস্টার আছে, একটা মেমোরি ইউনিট আছে, আরেকটা অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, আরেকটা আছে কন্ট্রোল ইউনিট। কি কি আছে? মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। এই সবগুলো মিলে কি হয় এটা দেখেন, নিচে লেখা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সবগুলো মিলে কি হয়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন দেখেন, দেখেন ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের মাধ্যমে দেখেন লাল রঙের অ্যারো দিয়ে দেয়া আছে, ইনপুট ডিভাইসের মাধ্যমে মেমোরিতে ডাটা আসে, মেমোরি থেকে ডাটা যায় অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেখান থেকে আবার প্রসেসিং হয়ে আবার মেমোরিতে আসে, সেখান থেকে আবার আউটপুট ডিভাইসে চলে যায়। মাঝখানে নিচে যে জিনিসটা আছে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটটা কি করে? সবগুলোকে কন্ট্রোল করে। ডাটা আসতেছে, এখন মেমোরি রেজিস্টারকে বা মেমোরি ইউনিটের কি করতে হবে সে কন্ট্রোল করে, সে বলে দেয়, ইনস্ট্রাকশন দেয়। মেমোরি থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে গেল, কন্ট্রোল ইউনিট কি করে? তাকে ইনস্ট্রাকশন দেয়, তাকে এখন কি করতে হবে সেটা। এরপর সে প্রসেস করলো, প্রসেস করার পরে তাকে ইনস্ট্রাকশন দেয় আবার ডাটা ফেরত পাঠানোর জন্য। ফেরত পাঠানোর পর এবার মেমোরি ইউনিটকে কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন দেয় যে তোমার ডাটা প্রসেসিং শেষ, এবার তুমি তাকে আউটপুট হিসাবে বের করে দাও। এখন কে কি বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন না আমাকে জানান। চিত্রটা কি সবাই বুঝতে পেরেছেন? আসলে কম্পিউটারে কিভাবে কি হয়? একটা কি আছে ইনপুট ডিভাইস, আরেকটা হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আরেকটা হচ্ছে আউটপুট ডিভাইস। তা হার্ডওয়্যারের মধ্যে কি পড়ে? হার্ডওয়্যারের মধ্যে ইনপুট ডিভাইসের সবকিছু পড়ে। এখন আমরা ইনপুট ডিভাইসটাকে ব্যবস্থিত করব। ইনপুট ডিভাইসটা কি কি আছে? আমাদের প্রাথমিক ইনপুট ডিভাইস কি থাকে একটা কম্পিউটারে? কোন ইনপুট ডিভাইসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলেন তো? একটা কম্পিউটারে কোন ইনপুট ডিভাইসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা থাকেই বা যেটা লাগেই? কমেন্ট করেন, কোন ইনপুট ডিভাইসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা কম্পিউটারে থাকেই বা কম্পিউটারে লাগেই?
সেটা হচ্ছে কিবোর্ড, মাউস। তাহলে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, মাউস একটা ইনপুট ডিভাইস। আসসালামু আলাইকুম। জি ভালো আছে, আমাদের ক্লাস আছে তো। তাহলে আর কি কি ইনপুট ডিভাইস আছে আপনার জানা? সকল ইনপুট ডিভাইস কমেন্টে ইনপুট হিসাবে দেন। আর কি কি ইনপুট ডিভাইস রয়েছে? ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে কিবোর্ড, রয়েছে মাউস, রয়েছে মাইক্রোফোন, রয়েছে ডিজিটাল ক্যামেরা। আর কি কি আছে? এমআইসিআর সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ওসিআর সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? এগুলো সবই ইনপুট ডিভাইস। এরপর আউটপুট ডিভাইস কি কি রয়েছে? আউটপুট ডিভাইস কি কি রয়েছে? আউটপুট ডিভাইসগুলোর নাম লেখেন তো। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যে আউটপুট ডিভাইসটা না থাকলেই নয়, সেই আউটপুট ডিভাইসটার নাম কি? সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যে আউটপুট ডিভাইসটা থাকতেই হবে সেটার নাম কি? ধরেন কম্পিউটারের মনিটর বা ল্যাপটপের মনিটর বা প্রিন্টার, দুটাই আউটপুট ডিভাইস। কোনটা অবশ্যই থাকতে হবে আর কোনটা না থাকলেও চলবে? আউটপুট ডিভাইসের মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে আপনার কম্পিউটারের মনিটর বা ল্যাপটপের মনিটর, ডিসপ্লেটা থাকতেই হবে। এরপর আর কি কি আউটপুট ডিভাইস থাকতে পারে দেখেন। আমি সিপিইউ পর্যন্ত দেখা বসে আছি, এরপর কি আর কিছু লিখছেন আপনারা? ইয়েস, মনিটর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এটা হচ্ছে ইনপুট ডিভাইসের মধ্যে চলে গেছে। আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার, ভেরি গুড। আর কি কি আছে? এই দুটো আমিই বলছি, আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। মনিটর এবং প্রিন্টার, এই দুটো আমিই বলেছি। এর বাইরে কি কি আউটপুট ডিভাইস আছে? 10 জনে যদি 10টা বলতে পারেন তাহলে কিন্তু যে জানে না তার কিন্তু 10টা শেখা হয়ে যাবে। স্পিকার, ভেরি গুড। প্রিন্টার, ফ্লোটার নামে একটা যন্ত্র আছে, ফ্লোটার, সেটা কি আপনারা জানেন? প্রায় পরীক্ষায় আমি অনেকগুলো পরীক্ষার প্রশ্নেই দেখলাম যে কোনটি নিচের কোনটি আউটপুট ডিভাইস, সেখানে একটা অপশন আছে ফ্লোটার। ফ্লোটার একটা আউটপুট ডিভাইস। আর কি কি আউটপুট ডিভাইস থাকতে পারে? ডিজিটাল ডিসপ্লে, আউটপুট ডিভাইস, এক্স্যাক্টলি। প্রজেক্টর, ফ্লোটার। একজনে লিখেছেন মাউস, না, মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। যদিও মাউস দ্বারা সরাসরি কোনো কিছু ইনপুট দেয়া যায় না, তারপরও মাউস দ্বারা কিন্তু কম্পিউটারের কার্সর নাড়াচাড়া করা যায়। নাড়াচাড়া করার মাধ্যমে কি করা যায়? কাজ করা যায়, ইনপুট দেয়া যায়, ইনস্ট্রাকশন দেয়া যায়, কপি করা যায়, পেস্ট করা যায়, আরো অনেক কিছু করা যায়। এটা একটা ইনপুট ডিভাইস। এখন ধরেন কম্পিউটারের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিন হচ্ছে একটা আউটপুট ডিভাইস। যদি বলা হয় টাচ স্ক্রিন তাহলে কি হবে? আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইলে যে টাচ স্ক্রিন রয়েছে, এটা কি বলেন তো? মোবাইলের টাচ স্ক্রিনটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? একটা প্রশ্ন আমি করেছি আপনাদেরকে যে মোবাইলের বা কম্পিউটারের টাচ স্ক্রিনটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? ভেরি গুড। হেডফোন একটা আউটপুট ডিভাইস। মাইক্রোফোন যেমন ইনপুট ডিভাইস, হেডফোন একটা আউটপুট ডিভাইস।
মোর্শেদা উত্তর দিয়েছেন, এরপরে জামিলা আক্তার উত্তর দিয়েছেন, অনেকে উত্তর দিয়েছেন, আব্দুর রহিম উত্তর দিয়েছেন, তারপরে মনোয়ারা মিশু উত্তর দিয়েছেন। সবার উত্তর কারেক্ট। দেখেন এটা একই সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে। এমন আরেকটা হার্ডওয়্যারের নাম বলেন যেটা ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে। ইনপুট এবং আউটপুট দুটো হিসাবেই কাজ করে। চিন্তা করেন, কমেন্ট করেন, আমি সামনে আগায় যাই সামনে। আমরা পড়েছিলাম যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কি কি থাকে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে মেমোরি রেজিস্টার, দ্যাট মিন্স মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক আপনারা বুঝতেই পারতেছেন, অ্যারিথমেটিক মানে গাণিতিক, লজিক মানে লজিক্যাল এবং গাণিতিক ফাংশন গুলো সম্পূর্ণ করবে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যাকচুয়ালি আমাদের ইনপুট ডাটাগুলো সবগুলোই ম্যাক্সিমামই হচ্ছে আপনার অ্যারিথমেটিক বা অ্যারিথমেটিক্যাল অথবা লজিক্যাল ইনপুট। সুতরাং এগুলোকে প্রসেস করে কে প্রসেস করে? এগুলোকে আমরা এককভাবে যদি ধরতে যাই তাহলে প্রসেস করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কিন্তু অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজটাই কিন্তু মূলত এখানে এগুলোকে প্রসেস করা। কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে সবগুলোকে কন্ট্রোল করা। মেমোরি ইউনিটের কাজ হচ্ছে এগুলোকে কি করা? ইনপুট যখন আসে তখন ইনপুট গুলোকে ধারণ করে সেটাকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠানো, আবার অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে সেটা প্রসেস হয়ে আসার পরে সেটাকে ধারণ করা, এবং যে কম্পিউটার চালাবে তার প্রয়োজন মতো এটাকে আউটপুট হিসাবে বের করে দেয়া। এর সাথে আপনারা আরেকটা জিনিস আপনারা দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে দেখেন সেকেন্ডারি মেমোরি। দেখতে পেয়েছেন কিনা সেকেন্ডারি মেমোরিটা? মেমোরি রেজিস্টারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। সেকেন্ডারি মেমোরিটা মেমোরি রেজিস্টারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। তাহলে সেকেন্ডারি মেমোরির কাজ কি? আমরা যখন কম্পিউটারের মেমোরি পড়বো তখন আমরা দেখব যে মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা বলেই দিই, প্রাইমারি পরীক্ষা আমি প্রথমেই বলেছি যে মেমোরিটা প্রাথমিকভাবে যে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ওইভাবে আসে। এখান থেকে আপনার যেটা পড়তে হবে, সেকেন্ডারি মেমোরির অনেকগুলো উদাহরণ পড়বেন। সেকেন্ডারি মেমোরির উদাহরণ পড়বেন, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। এরপরে আমি একটা বই আপনাদেরকে রেফার করলাম, কম্পিউটার ফান্ডামেন্টাল কম্পিউটার। এই যার বই বাজারে আছে, মুজিবুর রহমানের বই থাকলে বেটার, না থাকলে অন্য কারো বই আপনারা নিতে পারেন। মাহবুবুর রহমানের বই নিতে পারেন, মুজিবুর রহমানের বই নিতে পারেন, বা আপনারা 9-10 এর বই নিতে পারেন। ওইখানে যদি থাকে আপনারা কতগুলো সেকেন্ডারি মেমোরির উদাহরণ মনে রাখবেন, পড়ে নেবেন। এখান থেকে এটা গুরুত্বপূর্ণ হবে। তাহলে আমরা হার্ডওয়্যারের কি কি করলাম? হার্ডওয়্যারে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কন্ট্রোল ইউনিট, এগুলোর মধ্যে যে যে যন্ত্রপাতি আছে, যে যে যন্ত্র অংশ আছে, তারপর আপনার মাদারবোর্ড কি, মাদারবোর্ডের ব্যাপারটা আপনাদেরকে জানতে হবে। যে একটা বোর্ড রয়েছে যার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতিগুলো লাগানো থাকবে। কম্পিউটার আপনারা সিপিইউটাকে খুললে দেখবেন, ওটাকে অ্যাকচুয়ালি বক্সটাকে সিপিইউ বলা হয়। ওটার মধ্যে কিন্তু আরো অনেক যন্ত্রপাতি থাকে, ওটার মধ্যে সিপিইউই থাকে না, ঠিক আছে? আরো অনেক যন্ত্রপাতি থাকে। তো ওটাকে খুললে আপনারা দেখবেন যে কম্পিউটারের ওই বক্সটার মধ্যে যন্ত্রপাতির কোনো শেষ নাই, সবগুলোই হার্ডওয়্যার। যা দেখতে পাচ্ছেন, টাচ করতে পাচ্ছেন, তাই হার্ডওয়্যার। আর যা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার কাজটাকে যে কমপ্লিট করে দিচ্ছে সে হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার অনেক ধরনের আছে। আপনারা প্রাথমিকভাবে জানবেন যে কম্পিউটারের মধ্যে অবশ্যই অপারেটিং সফটওয়্যার থাকে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের আলোচনা থেকে আমরা আমাদের আলোচনা শেষ করব। আমরা এখন বিগত বছরের কিছু কোশ্চেন দেখব, কি ধরনের কোশ্চেন আসে এবং সেই কোশ্চেন গুলো কতটা সহজ বা কঠিন এবং সেগুলো কিভাবে আনসার করতে হবে।
আমরা সেখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে, ধরেন বিগত বছরে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটাই সরাসরি নাও আসতে পারে, সেটার পার্শ্ববর্তী কোনো কোশ্চেন আসতে পারে। পরীক্ষার কোশ্চেনগুলো আসলে এমনই হয়। এই বছর দেওয়া হলো যে নিম্নের কোনটি ইনপুট ডিভাইস, আগামী বছর দেওয়া হতে পারে নিম্নের কোনটি আউটপুট ডিভাইস। ওই ইনপুট ডিভাইস পড়ে গেলে সবগুলো ইনপুট ডিভাইস পড়ে গেলে হবে না, আপনাকে বুঝতে হবে যে ইনপুট ডিভাইসেই তো এই বছর ধরছে, আর সামনের বছরে বা চলতি যে পরীক্ষাটা হবে সেখানে আউটপুট ডিভাইস ধরতে পারে। এটা একটা উদাহরণ মাত্র। এরকম করে যা পরীক্ষায় আসছে সেগুলো করতে হবে, রিপিট হতে পারে, আর যা পরীক্ষায় আসে নাই কিন্তু আসার সম্ভাবনা আছে সেগুলো করতে হবে। ওকে, ভেরি গুড। অনেকগুলো আপনারা উদাহরণ দিয়ে ফেলেছেন। যারা বিষয়গুলো জানেন না তারা এই যে কমেন্ট থেকে আপনারা নিতে পারবেন। আমি এই কমেন্টগুলো দেখছি, কমেন্টগুলো ঠিক আছে। ওকে, আমরা এখন চলে যাই কম্পিউটার মেমোরি বা স্মৃতি ভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কি। এই প্রশ্নটা আসছে 2019 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে আসছে। কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? এখন আপনারা বলেন যে এই কোশ্চেনের কোশ্চেন শেখার জন্য আমি একটা বিষয় আপনাদেরকে বলি যে একটা কোশ্চেন এমন ভাবে শিখবেন, একটা কোশ্চেন বা একটা তথ্য এমন ভাবে শিখবেন যাতে প্রশ্নটা পড়ার সাথে সাথে উত্তরটা আপনার মাথায় চলে আসে। প্রশ্ন পড়ার পরে আপনার প্রস্তুতি যদি এমন হয় যে প্রশ্ন পড়ার পরে চারটা খুঁজবেন, চারটা খুঁজে দেখবেন ওখানে কোনটা হতে পারে, এরকম যদি প্রস্তুতি হয় তাহলে আপনি সফল হবেন না। আপনাকে সফল হতে হলে আপনার প্রস্তুতিটা এরকম হতে হবে যে কোশ্চেন আপনি পড়ার সাথে সাথেই আপনার মাথায় উত্তর চলে আসছে, এরপর আপনি খুঁজবেন উত্তর আছে কিনা। উত্তর থাকতে পারে, উত্তর নাও থাকতে পারে, ভুল উত্তর থাকতে পারে। সেটা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে উত্তর আছে অথবা উত্তর নাই অথবা ভুল উত্তর আছে, এই ক্যাটাগরির প্রিপারেশন যখন নিতে পারবেন তখন পরীক্ষা আপনি সাকসেসফুলি পাস করে যাবেন। আর যখন প্রশ্ন করার পরে উত্তর খুঁজে চারটার মধ্যে খুঁজবেন তাইলে হবে না। যদি আপনাকে এমন কোশ্চেন করা হয়, ধরেন আপনাকে যদি বলা হয় যে আপনার নাম কি, এটার জন্য আপনার কোনো অপশন দরকার আছে? আপনার নাম কি বা আপনার বাবার নাম কি, এই প্রশ্নটা করলেই তো আপনার উত্তরটা মাথায় চলে আসবে। ঠিক আছে, এইভাবে প্রিপারেশন নিতে হবে। আমি একটা জোকস না ঠিক জোকসের মতো একটা ব্যাপার আপনাদেরকে বলি। তো একজন খুব খুব পারতো, তাকে যে কোনো প্রশ্ন করা বলেই সে বলতো চারটা উত্তর বলো, মানে চারটা অপশন বলো। তো চারটা অপশন বললেই সে বলতে পারতো এটা কি, চারটা অপশন বললেই সে বলে দিতে পারতো এটা কি। তো তাকে প্রশ্ন করা হইলো তোমার বাবার নাম কি, বলে চারটা অপশন বলো। এইভাবে প্রিপারেশন নিলে হবে না। কোশ্চেন পড়ার সাথে সাথে মাথায় চলে আসতে হবে। আমি যে কোশ্চেনটা নিয়ে কথা বলছিলাম যে কম্পিউটার মেমোরি বা স্মৃতি, এগুলো কি দ্বারা প্রকাশ করা হয়? বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পিটাবাইট। একদম না, এর বাইরে তো কিছু নাই। বরং এগুলোর যদি হাই লেভেলের কিছু থাকে, আরো উচ্চতর মেমোরি, সেগুলো। অন্য কোনো কিছু তো হবে না। এই জিনিসগুলো আপনি খুঁজবেন। যেটা মেমোরি বলছে এখানে বিট, বাইট, টেরাবাইট, মেগাবাইট কি আছে আমি দেখি, এগুলোর একটাই হবে। যদি দেখেন যে এগুলোর কিছুই নাই তাহলে আপনি বুঝবেন যে এখানে উত্তর নাই। ওকে, তাহলে এটা আমি বলে দিলাম, এখানে অপশন ছিল বাইট। এরপর বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। অ্যানিয়াক, অ্যানিয়াক, বিশ্বের প্রথম কম্পিউটার নাম হচ্ছে অ্যানিয়াক। তারপরের প্রশ্নটা হচ্ছে কোনটি সবচেয়ে বড় ডেটার একক? ওই যে আমি বললাম বিট, বাইট, তারপর হয় কি মেগাবাইট, তারপর হয় কি কিলোবাইট, তারপর কি টেরাবাইট। এই সিরিয়ালটা মনে রাখতে হবে। এখানে রয়েছে অপশনে রয়েছে কয়টা? গিগাবাইট, কিলোবাইট, মেগাবাইট, টেরাবাইট। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে বড় কোনটা? কিলো, গিগা, মেগা, টেরা, কোনটা বড়? ঝটপট আনসার করবেন, ঝটপট আনসার করবেন। কোনটা বড়? দ্রুত আনসার করে দেন।
সবার করতে হবে না, 2-3 জন করলেই হবে। একজন করলে ভুলও হতে পারে, 2-3 জন করলে আমরা বুঝে যাবো যে না সবাই পারছেন। তো নিশ্চয়ই আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আমি একটু কানেক্ট হয়ে নিই। ওকে, ভেরি গুড, সবাই পাচ্ছেন, সবাই পাচ্ছেন। আমি দ্রুত পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা এসেছে 2018 সালে। 2018 সালে আসছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে? মেমোরি। মেমোরি, স্থায়ী স্মৃতি। আমরা দুইটা জিনিস বলছিলাম না, মেমোরি দুইটা ভাগ করছিলাম না, কি প্রাইমারি সেকেন্ডারি? তাহলে স্থায়ী স্মৃতিটা কি আছে এখানে? এখানে র্যাম রম হিসাবে আছে। বলেন তো কোনটা হবে? 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে দুটো তো হবেই না। একটা আছে সফটওয়্যার, সফটওয়্যার তো স্মৃতি না। সফটওয়্যার আছে এ সেট অফ ইনস্ট্রাকশন, এ সেট অফ ইনস্ট্রাকশন। একটা কাজ বা একটা প্রসেস কিভাবে করা হবে সেটা পূর্বেই একটা ইনস্ট্রাকশন দেয়া হয়, সেটাই হচ্ছে সফটওয়্যার। ওইভাবে ডাটা ইনপুট দিলে ওই সফটওয়্যারে যে ইনস্ট্রাকশন দেয়া আছে সেভাবে আউটপুট বের হবে। তাহলে এটা তো হবেই না। এরপর হার্ডওয়্যার, হার্ডওয়্যার তো হবেই না। আছে রম আর র্যাম, রম আর র্যাম, রিড অনলি মেমোরি এন্ড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দুটার মধ্যে কোনটা হবে? কোনটা হবে কম্পিউটারের পার্মানেন্ট মেমোরি কোনটা? ভেরি গুড, সবাই উত্তর দিয়েছেন, সবাই উত্তর দিয়েছেন। আপনারা কি কম্পিউটার বা মোবাইলের কথা বলি, মোবাইলে দেখবেন যে এমন কিছু সফটওয়্যার আছে যেটা আপনার প্রয়োজন না, আপনি ডিলিট করতে চাচ্ছেন কিন্তু ডিলিট হয় না। এরকম কিছু আছে না মোবাইলে? বিল্ড ইন থাকে। অর্থাৎ কোম্পানি থেকে মোবাইল যখন আপনি কিনবেন, কিনে আনার পর থেকে দেখবেন যে একটা সফটওয়্যার আছে বা একটা অ্যাপস রয়েছে, যে অ্যাপসটা আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না, অর্থাৎ এটা স্থায়ী। এবং কম্পিউটারে কিছু কিছু ফাংশনে আপনি দেখবেন যে কিছু জিনিস করা যায় কিন্তু কি ডিলিটও করা যায় না, এডিটও করা যায় না। রিড অনলি, বুঝাই যায়, শুধু পড়া যাবে, রিড অনলি মেমোরি। ওকে, এরপর আছে সিপিইউ। এর ফুল মিনিং কি? সিপিইউ খুবই সিম্পল কোশ্চেন। এত সিম্পল কোশ্চেন কিন্তু সামনের পরীক্ষায় আসবে না। সিপিইউ মানে কি এটা আসবে না কিন্তু। সুতরাং এই রিলেটেড আর কি কি এরকম এলাবোরেশন আসতে পারে সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। যেটা আসবে না কিন্তু এরকম কি আসতে পারে? ধরেন অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ আসলো, আপনাকে বলবো যে এএলইউ কি, আলু কি, তখন আপনি খুঁজে বেরাবেন কি ওখানে তরকারির কোনো অপশন আছে কিনা। এএলইউ যদি আসে কি খুঁজে বেরাবেন? এর ফুল মিনিং কি হবে? কোন একটা সবজি নাকি? অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এরপরে আপনার রয়েছে কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কি বোঝানো হয়? একদম সিম্পল কোশ্চেন, অপশন না দেখলেও পারবেন, অপশন না দেখলেও পারবেন। মেমোরিকে কয় ভাগে ভাগ করা হয়? মেমোরিকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা হয়? এখানে 2 ভাগে, 4 ভাগে, 3 ভাগে, 5 ভাগে। আপনারা জানেন মেমোরিকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। ওকে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। এরপর আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? আধুনিক ইলেকট্রনিক, প্রথম যে কম্পিউটারটা, প্রথম আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? আবারও ঘুরে ফিরে সেই কোশ্চেনটা আসছে, যে কোশ্চেনটা আমরা আগে দেখে আসছি, যে আমরা উত্তর যে করলাম ENIAC, আপনারা সবাই উত্তর করলেন। এরপর কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে কি? কম্পিউটার পুরো পদ্ধতিটার দুইটা প্রধান অঙ্গ কি আমরা জানি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কম্পিউটারের ব্রেইন কাকে বলে? একটা কোশ্চেন, কম্পিউটারের ব্রেইন কাকে বলে? কম্পিউটারের ব্রেইন কাকে বলে? এটা আমি অপশন বলবো না, আপনাদের কাছ থেকে উত্তর জানতে চাইবো, সবাই উত্তর দেন। অপশন বলবো না আমি, কম্পিউটারের ব্রেইন কাকে বলে? আচ্ছা, ওখানে আপনি লিখেছেন যে 3টা পার্ট, 3টা পার্ট হবে না, কারণ আমাদের প্রশ্নে বলা আছে যে কম্পিউটার পদ্ধতির প্রধান 2টি অঙ্গ, বলাই আছে 2টি অঙ্গ। যদি 3টা অঙ্গ বলা থাকতো তাহলে আমরা কি করতাম? ইনপুট, আউটপুট এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিতাম।
আমাদের বলাই আছে দুইটা, এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে বোঝানো হয়েছে। আচ্ছা বলেন কম্পিউটারের ব্রেন কাকে বলে? সবাই লিখছে সিপিইউ সিপিইউ। আমি বিকল্প আরো কোনো আনসার চাই। এটা নিয়ে আমি ঘাটাচ্ছি এই কারণে, কারণ এইখান থেকে অপশন গুলো মানে প্রশ্ন একটাই থাকবে, অপশন ভিন্নতার কারণে এখানে আপনার উত্তর ভিন্ন হবে। এক্স্যাক্টলি, সিপিইউ মাইক্রো প্রসেসর, দুই ধরনের উত্তর বের হয়ে গেছে। আরো উত্তর চাচ্ছি ডিফারেন্ট টাইপের উত্তর। এখানে আপনার আছে মেমোরি, হার্ড ডিস্ক, বায়োস, মাইক্রো প্রসেসর। এখানকার উত্তর মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর না থেকে যদি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকতো তাহলে কিন্তু সেটা হতো। এখন সিপিইউ এবং মাইক্রো প্রসেসর দুটোই যদি থাকে অপশনে তাহলে কোনটা হবে? দেখেন মাইক্রো প্রসেসর আছে, মাইক্রো প্রসেসর একজনে লিখছেন মাইক্রো প্রসেসর, এখানে আছে মাইক্রো প্রসেসর, এখানে যে কয়টা অপশন আছে এর মধ্যে মাইক্রো প্রসেসরই হবে। যদি এখানে মাইক্রো প্রসেসর না থেকে সিপিইউ থাকতো সিপিইউ হতো, ওকে। কিন্তু মাইক্রো প্রসেসর এবং সিপিইউ দুটোই যখন থাকবে তখন অপশন কোনটা? কোনটা মোর কারেক্ট? এটা উত্তর করেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে দেখবেন যে যাদের কাছে শীট আছে তারা দেখবেন যে অনেকগুলো কোশ্চেন নিজে চেষ্টা করুন বলা আছে। এই প্রশ্নগুলো নিজে চেষ্টা করবেন। আমি এখান থেকে একটা দুটো কোশ্চেন বলি যে 2 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। যাদের কাছে নাই তাদের জন্য বলি, প্রোগ্রামের ভাষা দ্যাট মিন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আডা কার নামে নামকরণ করা হয়েছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আডা কার নামে নামকরণ করা হয়েছে? কে কে উত্তর পারবেন এটা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আডা কার নামে নামকরণ করা হয়েছে? প্রথম দিককার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই লেডি একজন লেডি, উনি এই লেডি একজন বিখ্যাত লোকের কন্যা। বাবাও সায়েন্টিস্ট, মেয়েও সায়েন্টিস্ট। এখন বলেন বাবা এবং মেয়ের নাম বলেন। মেয়ের নাম এখানে দেয়া আছে, আপনারা একটু চালু হলে এটা না জানলেও সবাই পারবেন। কারণ আমরা আগেই বলেছি বিজ্ঞানের ম্যাক্সিমাম জিনিসেই যারা আবিষ্কার করেছেন তাদের নামের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত আছে, তাদের কান্ট্রির সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত রয়েছে, তাদের শিক্ষকের নামের সাথে, তাদের ল্যাবের নামের সাথে এভাবে কোনো না কোনো ভাবে সংযুক্ত রয়েছে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আডা। তাহলে এটা কে করেছেন? এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে একটা অপশন আছে আডা বায়রন। আডা বায়রন উনি এটা করেছেন। তাহলে এই বায়রনটাকে, বায়রনকে চিনেন আপনারা? বায়রন, বায়রন, বায়রন নাম শুনেছেন? উনি কি কবি ছিলেন নাকি সাহিত্যিক ছিলেন? জানতে হবে এটা। এরপরে 4 নম্বরে একটা কোশ্চেন আছে, ট্রানজিস্টরে আমরা বলেছিলাম যে ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে কম্পিউটারের কোন প্রজন্মে আবিষ্কার হয়েছে? মনে আছে? দ্বিতীয় না তৃতীয়? প্রথম প্রজন্মে তো ভ্যাকুয়াম টিউব ছিল। এই ট্রানজিস্টরের মধ্যে যে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, নন কন্ডাক্টর, এরকম কিছু বিষয় রয়েছে। এটা মূলত আমি একটু বলি, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে মানে ইলেকট্রিসিটি পরিবহন করে তারা হচ্ছে কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে তারা ইলেকট্রিসিটি কম পরিমাণে পরিবহন করে, সেমিকন্ডাক্টর। নন কন্ডাক্টর যারা ইলেকট্রিসিটি পরিবহন করে, যেমন কাঠ, শুকনা কাঠ ইলেকট্রিসিটি পরিবহন করে না। এরকম সেমিকন্ডাক্টরের মধ্যে একটা ধাতু হচ্ছে জার্মেনিয়াম। জার্মেনিয়াম, ওকে। তাহলে এখানে দেয়া ছিল যে ট্রানজিস্টরের সেমিকন্ডাক্টর হিসেবে কোনটি ব্যবহার করা হয়? আর্সেনিক, টাংস্টান, ম্যাঙ্গানিজ, জার্মেনিয়াম। এটা একটু মুখস্থ করে রাখেন যে জার্মেনিয়াম একটা কি অর্ধ পরিবাহী, বাংলা হচ্ছে অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টরের বাংলা হচ্ছে অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম একটা অর্ধ পরিবাহী। ওকে, 7 নম্বরে একটা কোশ্চেন আছে। 7 নম্বরে একটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনটা একটু আপনাদেরকে ক্যামেরায় দেখাই, আপনারা উত্তর দিবেন। কোশ্চেনটা আমি একটু ক্যামেরায় দেখাই, আপনারা উত্তর দিবেন। কত নম্বর হবে? কোশ্চেনের নাম্বার লিখলেই হবে। দেখা কি যাচ্ছে? আমি জানি না দেখা যাচ্ছে কিনা।
দেখা যাচ্ছে কি প্রশ্নটা? আচ্ছা, দেখা না গেলে আমি প্রশ্নটা বলি। কোনটি সঠিক ক্রম? ইনপুট সিপিইউ আউটপুট, ইনপুট আউটপুট সিপিইউ, সিপিইউ ইনপুট আউটপুট। আপনারা বলেন যে কম্পিউটারে একটা ডাটা প্রসেসিং করার জন্য একটা ক্রম আছে, কোন দিক দিয়ে ডাটাটা ঢুকবে, তারপর কি হবে, তারপর বের হবে, মানে কোন দিক দিয়ে বের হবে, এই ক্রমটা কি? ওকে, আমরা আরো কিছু পরীক্ষার কোশ্চেন দেখে আসি, এগুলো আপনারা বাসায় সলভ করবেন। দেখেন এখানে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা হলো এই প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে। কথা হচ্ছে আপনারা আগে উত্তর দেখবেন না, আগে নিজে কয়টা পারেন সেটা আগে দেখবেন, দেখার পরে তারপরে লাস্টে গিয়ে উত্তর মিলাবেন। আগে উত্তর মিলিয়ে মুখস্থ করার কোন দরকার নেই, শুধু মুখস্থ হয়ে গেল। MICR কি? MICR, MICR এর ফুল মিনিংটা লেখেন। MICR, MICR, MICR এর ফুল মিনিং। এরপর সিপিইউ এর গাণিতিক অংশের সিদ্ধান্ত, গাণিতিক অংশের প্রসেসিংটা সিপিইউর মধ্যে কোন অংশটা করে সেটা লিখবেন। আচ্ছা, মোটামুটি এইটুকুই। আরেকটা কোশ্চেন আসছিল আপনার 24তম এবং 17তম বিসিএস এ, যে কোশ্চেনটা জীবনও আসবে না। যেমন ল্যাপটপ কি? এখানে ছিল ছোট কুকুর, বাদ্যযন্ত্র, পর্বত আরোহণ সামগ্রী, ছোট কম্পিউটার। তখন অ্যাকচুয়ালি ল্যাপটপটা মনে হয় অত ব্যাপকভাবে ছড়ায় নাই, যে কারণে এই কোশ্চেনটা আসছে। এখন তো ল্যাপটপ সবাই চিনে, এই কোশ্চেন হচ্ছে হাস্যকর কোশ্চেন এখনকার জন্য। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আপনারা যা শিখলেন এগুলো বুঝে বুঝে বারবার পড়বেন, এবং যাদের কাছে নোট রয়েছে তারা আন্ডারলাইন করে ফেলেছেন অলরেডি, আর যাদের কাছে নোট নাই তারা আমার বিশ্বাস যে তারা লিখে ফেলেছেন। এরপরও এই চ্যাপ্টার নিয়ে, এই জায়গা নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করলে আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আজকের ক্লাসে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে উপস্থিত থাকার জন্য এবং আপনারা কমেন্টে ফিডব্যাক দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এইভাবে ক্লাস নিলে যেটা হয়, আপনারা আমাকে দেখছেন বাট আমি আপনাদেরকে দেখতেছি না। আমি ক্লাস নিচ্ছি শূন্যের উপরে, আমি কথা বলছি একটা ক্যামেরার সাথে, ঠিক আছে? সুতরাং আপনাদের রেসপন্স গুলো যখন পাই, প্রশ্ন করলে যখন উত্তর পাই, তখন কিছুটা মনে হয় যে না, আসলে আমি অনেকগুলো মানুষের মধ্যে আছি। তো যারা রেসপন্স করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা রেসপন্স করেননি তারা নেক্সট টাইম রেসপন্স করার চেষ্টা করবেন। যেটা পড়াবো মনে রাখবেন, নোট করবেন, জিজ্ঞেস করব, বলবেন। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।